বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। ভারতের সাথে 10টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। ডক্টর খলিলের সাথে অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হচ্ছে, কিন্তু দুজনের মিটিং এ কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত ডোভাল এবং জয়শঙ্কর। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে দুজন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি এবং সেখানে কোনো নিশ্চয়তা নাই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড। আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিং গুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। অনেক ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ায় নিউজ করে মরিশাস যাবার পথে ট্রানজিটে 2 দিন কাটালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির। অনেকের সাথেই এই 2 দিনে তারা মিটিং করেছেন, বিজেপি নেতৃত্বের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং এই নিয়ে বাংলাদেশের মিডিয়ায় প্রচুর খবর প্রকাশিত হয়েছে এবং সবখানেই খুব পজিটিভ নিউজ ছিল। আসলে কি হয়েছিল? বাংলাদেশ গিয়েছিল বেসিক্যালি 18টা পয়েন্টস নিয়ে, 18টা দাবি নিয়ে আলোচনা করতে। ভারতের কাছে তারা 18টা বিষয়ে ফেভার চেয়েছে। আর ইন রিটার্ন আপনারা জানেন যে ভারতের সাথে 10টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং এখানে 2 পক্ষেরই কিছু গিভ অ্যান্ড টেকের বিষয় ছিল। আসুন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি কি চাওয়া হয়েছিল। যে 18টি পয়েন্ট বললাম, আমি প্রায় 10টা থেকে 11টা পয়েন্ট পেয়েছি। প্রথমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা চেয়েছে, তেল চেয়েছে। বিশ্বের বর্তমান সংকটে মন্ত্রীরা যতই বলুক বাংলাদেশের তেলের সংকট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তেলের পাম্পে কি পরিমাণ লাইন পড়েছে। সেই জায়গাতে বাংলাদেশ তেল চায় এবং পাইপলাইন দিয়ে শেখ হাসিনার আমলে নির্মিত বাংলাদেশ ভারতের ভেতরে যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বেশ কিছু ডিজেল পেয়েছে। বাংলাদেশ চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে শোধন করে বাংলাদেশের কাছে বিক্রি করবে। বাংলাদেশ বিদ্যুৎ চেয়েছে, বিশেষ করে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের যে বিল, সেই বিলটা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটু ফেভার চেয়েছে, যে মানে আস্তে আস্তে বাংলাদেশ বিলটা দেবে। 12টা নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত সরবরাহ, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেয়েছে বাংলাদেশ। 30শে জুন পর্যন্ত তারা এই নিত্য প্রয়োজনীয় 12টি প্রোডাক্ট যেন ভারত থেকে বাংলাদেশে যায় সেটা নিশ্চয়তা চেয়েছে।
এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা ফলনের উপর নির্ভরশীল, যদি সাফিসিয়েন্ট ফলন হয়, যদি তাদের ইন্টারনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তারপরে যদি নর্মালি যেভাবে তারা পাঠায় সেই পরিস্থিতি বিরাজ করলে তারা বাংলাদেশে এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো রপ্তানি করবে। সীমান্তের হাট, দুই দেশের সীমান্তে সাপ্তাহিক হাট বসত এবং ইউনূসের আমলে এই হাটগুলো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্তের হাট চালু করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে এটি বিবেচনা করে দেখবে এবং এর সাথে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা এটা ভারতের জন্য বড় কনসার্ন। এই যে পুরো আলোচনা হচ্ছে বা ভারতের কথাবার্তায় আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে বাংলাদেশে তারা সিকিউরিটি কনসার্ন নিয়ে এ কারণে উদ্বিগ্ন যে বাংলাদেশের থেকে যেন ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বা বিধ্বংসী কোনো তৎপরতা না চলে, এইটা ভারত ইনশিওর করতে চায়। ভারতের নিজস্ব নিরাপত্তাটা খুব জরুরি এবং তার জন্য বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতিটা ঠিক রাখতে হবে। গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবছরই 30 বছর যে চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার ভারতের সাথে, সেই 30 বছর মেয়াদী গঙ্গার জলের চুক্তিটি শেষ হয়ে যাবে এবছর। সুতরাং সেটি রিনিউ করার ব্যাপারে এর আগে ইউনূসের আমলে কিছু মিটিং হয়েছে, সেই মিটিং গুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। তো ভারতের পক্ষ থেকে এই গঙ্গার পানি চুক্তি রিনিউ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে যে বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলের প্রবাহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, কখনো কমছে বাড়ছে, ভেরি আনপ্রেডিক্টেড কিছু বিষয় ঘটছে। তো সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভারত সম্ভবত বাংলাদেশের সাথে একটি গঙ্গা পানি চুক্তি করবে, তবে সেটি আগের মতো 30 বছর মেয়াদি হবে না। সর্বোচ্চ যদি চুক্তিটি হয় সেটি 15 বছর মেয়াদি একটি চুক্তি হতে পারে। তিস্তা নদীতে বাঁধ, এটি নিয়েও ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এবং এটি ভারত বলেছে যে এই যৌথ নদী কমিশন আছে এবং যেসব কমিটি আছে তারা আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন ভারত সরকারের ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে। যেমন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারত টুরিস্ট ভিসা দিচ্ছে না, মেডিকেল ভিসাটাও খুব কঠিন করে ফেলেছে। শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার জন্য যে এডুকেশন ভিসা সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় ভারত বলেছে যে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাটা তারা আগের চাইতে একটু বাড়াবে, কিন্তু এই মুহূর্তে টুরিস্ট ভিসা ওপেন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ সেই সিকিউরিটি কনসার্ন ভারতকে তার আগে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট ভালো। এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই ইউনূসের আমলে বা জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় ভারতীয় দূতাবাসের অফিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আক্রান্ত হয়েছিল। সুতরাং ভারত এখনো মনে করছে যে তাদের যে অফিসের নিরাপত্তা সেটা এখনো তারা সিকিউর ফিল করছে না। সো এই অবস্থায় টুরিস্ট ভিসা পেতে বাংলাদেশিদের আরো একটু অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের জন্য ভিসারও সেই একই কাহিনী, সেখানেও এই সিকিউরিটি কনসার্ন এবং সেখানেও যে আগের মতো যে মানে শিক্ষার্থীদের যে এডুকেশন ভিসা দেওয়া হতো সেটি এই মুহূর্তে একদম ওপেন করে দেওয়া হবে না। তার মানে ভিসার যে সমস্যা সেটা একরকম থেকেই গেল। বাংলাদেশ থেকে যে 10 দফার চুক্তিতে মুচলেখা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে সেইখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে, কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদ বদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া।
এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা, আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালে জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিং এ কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত ডোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, যেখানে বাংলাদেশ যাচ্ছে, এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে, তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স, এগুলো আসলে এই মরিশাসেই আলোচনা হবে এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে 2-3 দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে আদির সম্ভাব্য খুনি বলে যে দুজন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে যে শেখ হাসিনাকে চাইলেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন যে আদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, which are baseless, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10ই মে 3 দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। 10 দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা সেটি বন্ধ করা হবে। কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন সেটি বন্ধ করা হবে। কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটিও বাতিল করা হবে এবং আইসিটির এই অংশটি বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেখা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেননি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার। এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন 4-5 লাইনের একটা বিবৃতি এবং সেখানে কোনো নিশ্চয়তা নাই,
কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড। আমি দ্বিতীয় তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল। শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই, এই কথাটি যারা বলে থাকে তারা কেউ কোনোদিনই আওয়ামী লীগ করে নাই, ভবিষ্যতেও করবে না। কিন্তু আওয়ামী লীগের কল্যাণ কামনায় তাদের মতো উতলা, তাদের মতো কি বলা যায় আওয়ামী প্রেমী লোকজন বাজারে খুব বেশি দেখা যায় না। এইসব ডলারখোর মিডল ক্লাস লোকজন, যাদের অর্ধেকের কোনো ব্রেন নেই এবং বাকিদের বুদ্ধিশুদ্ধি আসলে ডলার বা অন্যান্য শক্তির মাধ্যমে ঘোরাফেরা করে, তারা বিগত দিন ধরে খুব বেশি বেশি করে আফসোস করছে যে একটা আওয়ামী লীগ চাই, কিন্তু সেই আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্ত হতে হবে। এই প্রজেক্টের একটা অংশ হিসেবে কি স্পিকার শিরিন এবং আমাদের সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, তাদেরকে নিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হচ্ছে? বাজারে এই গুজবটা দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে যাচ্ছে। আমরা দেখলাম স্পিকার শিরিনকে, সাবেক স্পিকার শিরিনকে খুব দ্রুতই মুক্তি দেওয়া হলো। খুব ভালো, ওনার যে বয়স, শারীরিক অবস্থা, সামাজিক সম্মান সবকিছু মিলিয়ে তার অবশ্যই জামিন পাওয়ার অধিকার আছে এবং তাকে খুব দ্রুত জামিন দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু এটা কি খুব স্বাভাবিক ঘটনা? আমরা দেখতে পেলাম, কারণ হচ্ছে ওয়াকার ইউনুসের যে সরকার যে রেইন অফ টেরর চালিয়েছিল, একই ঘটনাটা কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, এখনো একই অবস্থা আছে। আমরা দেখতে পাই তৃণমূলের সবচেয়ে কি বলা যায় একেবারে নিচু স্তরের যে নেতাকর্মী, তারাও কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর জামিন পাচ্ছেন না। ছাত্রলীগের নেতাকে আমরা দেখতে পেয়েছি, তার শিশুর লাশটা দেখার জন্য তাকে বের হতে দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই অসংখ্য ছাত্রলীগ যুবলীগ নেতারা তাদের মা বাবার মারা যাওয়ার পরে সাধারণত পেরোল পান না, পেলেও হাত করা হাতে নিয়ে তাদেরকে কাঁধে লাশ নিয়ে যেতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা যারা গ্রেফতার আছেন, প্রায় 1.5 শতাধিক সাবেক এমপি গ্রেফতার আছেন, তাদের তো মুক্তি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সের বাইরে আছেন, আপনি যদি দেখেন একেবারেই স্বতন্ত্র নির্বাচন করেছিলেন একসময়ের যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন, বহুল আলোচিত নেতা ব্যারিস্টার সুমন সহ আরো অসংখ্য সুশীল মানুষকে আটকে রাখা হয়েছে। শাহরিয়ার কবিরকে, যিনি অলমোস্ট জীবন মৃত অবস্থা আছেন, তার জীবনের একমাত্র অপরাধ হচ্ছে রাজাকারের বিরুদ্ধে আন্দোলন করা। তিনি আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী ছিলেন না, সুফলভোগী ছিলেন না, সরকারের সাথে ছিলেন না, কিন্তু তাকেও আজকে অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে এবং তার জামিন হচ্ছে না। প্রফেসর বারাকাত সহ আরো অসংখ্য মানুষের আর পরে জামিন হচ্ছে না। ধরেন বড় বড় সাংবাদিকদের জামিন হচ্ছে না ফারজানা রূপার মতো সাংবাদিকদেরকে, এবং কেন তারা বছরের পর বছর থাকবেন এই প্রশ্নটা কোথাও উঠছে না। চারিদিক শুনশান। সেই মুহূর্তে স্পিকার শিরিনকে যখন গ্রেফতার করা হয়, গ্রেফতারের নামে নাটক করা হয়, মানে গুম গ্রেফতার থেকে প্রকাশ্য গ্রেফতারে আনা হয়, ধরে নেওয়া হয়েছিল যে তাকে হেনস্থা করা হবে, এবং সেই হেনস্থার এক ধরনের ধাক্কা আমরা দেখেছি কারাগারের যাওয়ার আগে। তাকে যখন কোর্টে আদালতে হাজির করা হলো, তখন আমরা দেখেছি। কিন্তু আমরা দেখলাম বেশ তড়িঘড়ি করে তাকে মুক্তি দেওয়া হলো। এই ধরনের মুক্তি সাধারণত ডক্টর ইউনূসের মব বাহিনীকে দেওয়া হতো। ধরেন নারীর ওড়না কোথায় রাখা হবে না রাখা হবে এই ধরনের গবেষণা করা হলে তাকে গ্রেফতার করে সাথে সাথে ফুলের মালা দিয়ে ইউনূস মুক্ত করে দিত। তারপরে ধরেন ওই যে আমাদের একটা গাজীপুরের এক নেত্রী ছিল, 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে রিমান্ড দিয়ে, সেই রিমান্ড থাকা অবস্থায় আবার আদালতকে বিকেলে বসিয়ে আসিফ নজরুল তার জামিন দিয়েছিলেন। এই সব মকারি বাইরে সাধারণত যারা কারাগারে গেছেন তাদেরকে আদৌ কোনদিন মুক্তি দেওয়া হবে কি হবে না, এই বিষয়ে বিগত সরকার এবং তার এক্সটেনশন হিসেবে বর্তমান সরকারের কোনো ধরনের চিন্তা ভাবনা নাই। কিন্তু স্পিকার শিরিনের জামিন হয়েছে। এর আগে এরকম একটা খুব চমৎকার জামিন হয়েছিল সাবের হোসেন চৌধুরীর। তাকে আমরা দেখেছি যে হুট করে তাকে 6টা মামলায় গ্রেফতার করা হয়েছিল। 6টাই অবশ্যই এগুলো হাস্যকর ভুয়া মামলা। সাধারণত দেখা যায় যে ঢাকায় বসে বোরগুনায় গুলি করে লোকজন মেরে ফেলছে, এই ধরনের বিভিন্ন হত্যা মামলা, জুলাই হত্যা ব্যবসাকে যেটাকে বলা যায়, বা লাশ ব্যবসা বলেন, জামিন ব্যবসা বলেন, সেইগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকেও কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়েছিল, জামিন দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, বাজারে দীর্ঘদিন ধরে যে গুজবটা আছে এটা আসলে শুধুমাত্র গুজব নয়।
এই মুহূর্তে কেন একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা হচ্ছে? বিকল্প আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে কারণ আওয়ামী লীগের একটা বিগ স্টেক হোল্ডার সাধারণ জনগণ রয়েছেন। এদের একটা বড় অংশ গত নির্বাচনে জামাত শাসিত ইউনূস সরকারের থেকে মুক্তি পাইতে এবং প্রকাশ্য জামাতের সরকার থেকে নিজের যান বাঁচাতে, যেটা আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক নূর কবির ভাই বলেছেন যে নাকে রুমাল চেপে ধানের শীষে ভোট দিয়েছেন। কিন্তু ভোট দেওয়ার পরও দেখা যাচ্ছে গন্ধটা যায় নাই, গন্ধটা জায়গায় আছে, রুমালের মধ্যে গন্ধ উঠে গেছে। এই যে হতাশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, তাদের ভোটকে কোথাও একটা স্পেস করে দেওয়ার জন্য, মানে তাদেরকে একটু স্পেস করে দেওয়ার জন্য একটা আন্তর্জাতিক সুশীল সমাজ থাকে আমাদের, আমরা জানি, যেটা সাধারণত এনজিও ভিত্তিক থাকে এবং বিভিন্ন দূতাবাস ভিত্তিক থাকে। তারা এখন একটা নতুন আওয়ামী লীগ করবে, কারণ সব ডিম তারা একটা ঝুড়ির মধ্যে রাখবেন না। তারা যেটা করবেন যে জামাতকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, বিএনপিকে একটা প্রেশার দেওয়ার জন্য একটা আওয়ামী লীগ থাকবে, কিন্তু সেই আওয়ামী লীগ আবার প্রকৃত আওয়ামী লীগ হইতে পারবে না। কেন প্রকৃত আওয়ামী লীগ হতে পারবে না? প্রকৃত আওয়ামী লীগ হচ্ছে একটা খতরনাক জিনিস। তাকে যদি আপনি 1 ইঞ্চি জায়গা দেন, সে কিন্তু সাথে সাথে 1 গজ জায়গা নিয়ে নিবে। এটা যে বলে যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে, এটা সুই হয়ে ঢুকে শের শাহের কামান হয়ে বের হয়ে যাবে। এই ঝুঁকিটা এরা নিবে না, এবং এই ঝুঁকিটা তারা নিবে না বলেই একটা শিশু আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টা চলছে, গোয়েন্দারা করছে। আমি জানি আপনারা অনেকেই বলবেন যে এটা অতিরঞ্জিত কল্পনা, কিন্তু বিশ্বাস করুন, আমাদের সূত্র বলছে যে এই ধরনের আলাপ আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, এবং সেই আলোচনার প্রেক্ষিতেই এই সম্ভাবনাটা এখন আরো অনেক বেশি তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক মহল, সুশীল মহল যারা আছেন, তাদেরকে তো বোঝাতে হবে দেশে গণতন্ত্র আছে এবং সকল ভালো আওয়ামী লীগ, সকল ভালো লোকজন, আর কি বলা যায়, রাজনীতিতে আছেন খারাপ লোকজন চলে গেছে। এখন কথা হচ্ছে যে এটা হওয়ার আগে কেন আমি এই কথাটা বললাম, কারণ আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলো, দূর মিয়া আপনারা বেশি বুঝেন। আমরা বেশি বুঝি বলতে বলতে কিন্তু অনেক ধরনের জিনিস দেখা যায় যে যখন অবিশ্বাস্য মনে হয় কিন্তু একটা সময় বিশ্বাসযোগ্য হয়েছিল। আপনারা যদি 1/11-এর সময় চিন্তা করতে পারেন, আপনাদের মনে আছে যে তখন সংস্কারবাদী হিসাবে এমন এমন নেতাকে দেখেছি। ইভেন আপনি সব বাদ দেন, আপনি বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে পর্যন্ত আমরা দেখেছি প্রেশারটা নিতে পারেন নাই, তাদেরকে পর্যন্ত বেঁকে যেতে হয়েছে, তাদেরকে পর্যন্ত সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং এর ফলশ্রুতিতে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের মতো বিএনপি এবং আওয়ামী লীগের 2 জাদ্রেল নেতা, যাদের দীর্ঘ দশকের পর দশক রাজনীতি করার অভিজ্ঞতা ছিল, তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে। এখন কি হবে? এখন যদি একটা সুশীল আওয়ামী লীগ তৈরি করা হয় এবং শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরি করার একটা চেষ্টা চলায়, সেটা কতটুকু ফল লাভ করবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে বলবেন। আমার কি মনে হয়, আমি যেহেতু সুযোগ পাচ্ছি এখানে বলি, এই আওয়ামী লীগ হবে 1%, শেখ হাসিনা হচ্ছে আওয়ামী লীগের 99%। আপনি একটা জিনিস দেখবেন, আপনার আশেপাশে যারা ধরুন দলীয় রাজনীতি করে না, যাদের কোনো পদ পদবি নাই, বাট আওয়ামী লীগ সমর্থন করেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে, তাদের সাথে কথা বলে দেখবেন আওয়ামী লীগের বাকি কোনো নেতার প্রতি তাদের কোনো ধরনের সম্মান, কোন ধরনের ইজ্জত দেওয়ার কোনো ইচ্ছা নাই। মানে এদের মধ্যে কোনটা টাউট, কোনটা বাটপার, কোনটা চোর এবং কোনটা আসলে ভালো, এটা চিহ্নিত করার কোনো চিন্তা ভাবনা সমর্থকদের নাই। সমর্থকরা আওয়ামী লীগকে মিস করছে না, সমর্থকরা শেখ হাসিনাকে মিস করছে। এবং শেখ হাসিনা মুক্ত যে আওয়ামী লীগ তৈরি হবে, সেই আওয়ামী লীগের অবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যারা সেই আওয়ামী লীগে জড়াতে চাইবেন তাদেরকে আমি একটা সাবধানবাণী দিতে চাই। এর আগে আরো অনেক বড় বড় নেতারা তাদের পলিটিক্যাল ক্যারিয়ার এইভাবে ধ্বংস করেছেন। আপনারা যারা এটা করতে চান, যদি করেন এবং সেখানে যুক্ত হন, তাদের ন্যূনতম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনারা দৌড়ানি খাবেন, পথেঘাটে মায়ের খাবেন। এবং এটা অনেক বড় বড় লোকজন মায়ের খেয়েছে। বিএনপির সময় 1/11-এর সময় জেনারেল মাহবুব ছিলেন আর্মি চিফ, ওনাকে পর্যন্ত দৌড়ায় কাপড় টাপড় খুলে বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজার থেকে দৌড়ানি দিয়ে ফেলে দিয়েছিল। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি পরিমাণ বিধ্বংসী হতে পারে আওয়ামী লীগের কর্মীরা, সেটা আপনারা ভেবে এই নতুন নাটকে জড়াবেন বলে আশা করি। আর যদি আপনাদের বুদ্ধি থাকে, তাহলে আমি আশা করব এই চাপ আপনারা সহ্য করবেন না, এই চাপকে আপনারা ইগনোর করার একটা চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করে বিদেশে চলে যান, রাজনীতি থেকে অবসর নেন, যাই করে থাকেন না কেন। কিন্তু এই চাপ ভয়ঙ্কর, বিশেষ করে গোয়েন্দা সংস্থাদের যে চাপ তৈরি হয় আমরা দেখেছি। ইভেন গত দশকে আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি করে আমরা দেখলাম যে অনেকের রাজনীতিকে একেবারে ধ্বংস করে দেওয়া হলো, যারা একটা সময় হয়তো বিএনপির নেতা ছিলেন কিন্তু তারা এই চাপ সহ্য করতে পারেন নাই। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, যারা এটার মধ্যে জড়িত হতে চান বাদ দিবেন। এবং সাবের সাহেব, শিরিন ম্যাডাম এবং আরো যেসব নেতাদের কথাবার্তা শোনা যাচ্ছে,
দেশে ফিরতে চান, দেশে ফিরে নতুন ধারার রাজনীতি করতে চান, তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করুন। শুধু রাজনৈতিক ক্যারিয়ারের কথা চিন্তা করবেন না, নিরাপত্তার কথা চিন্তা করুন। এবং গোয়েন্দা সংস্থার চাপের তুলনায় সাধারণ তৃণমূলের যে প্রতিরোধের মুখে আপনারা পড়বেন সেটা বড় কথা। শেখ হাসিনা মাইনাস আওয়ামী লীগ বিগ জিরো। ওই জিরোর মধ্যে আপনারা ঢুকলে আপনারা নিজেরা জিরো তো হবেনই, কোন যে বিপদ আপনাদের জন্য নিয়ে আসবেন আমি সেটা বলতে পারি না। প্রিয় দর্শক, আপনারা যারা ভাবছেন যে এটা হবে না, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দেয়, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। এই আওয়ামী লীগের লোকজন আসলে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবে, আর কারোর সাথেই যাবে না। যদি কোনো আওয়ামী লীগ কোনোভাবে ফিরিয়ে আনতে হয়, সেটা এই নাটকের আওয়ামী লীগ হবে না। যেটা শেখ হাসিনা এন্ডোর্স করবেন, যে নেতাকে এন্ডোর্স করবে সেই কালকে থেকে নেতা হয়ে যাবে। একেবারে উনি যদি তৃণমূল থেকে একটা লোককে নিয়ে আসে, একেবারে গভীর জঙ্গলে সুন্দরবনের ভিতরের একটা লোককে নিয়ে এসে বলে এটা আওয়ামী লীগ, কর্মীরা কিন্তু সেই আওয়ামী লীগে যাবে। আর এর বাইরের যেসব আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা তৈরি করার চেষ্টা করছেন, সেই চেষ্টা ফল লাভ করবে না, বরং আরো বেশি বিপদ ডেকে আনবে যারা এটার সাথে জড়িত থাকবেন। সাবধান হন।